ইসরায়েল পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে। শুক্রবারের হামলার জবাবে ইসরায়েলের শতাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। এতে একজন নিহত ও ৬২ জন আহত হয়েছে। এদিকে মধ্যরাত থেকে আবারও হামলা শুরু করেছে ইসরায়েল। ইস্পাহানে বিমান হামলা প্রতিহতের চেষ্টা করছে ইরান। শুক্রবারের হামলায় ইরানে অন্তত ২০ সামরিক কমান্ডার ও ৬ পরমাণু বিজ্ঞানী সহ ৭৮ জন নিহত হন। আহত ৩২৯ জন। কাল ওমানে ষষ্ঠ দফায় যুক্তরাষ্ট্র ইরান পরমাণু আলোচনার কথা রয়েছে। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন থাকছে সংবাদের মূল আয়োজনে। আমন্ত্রণ জানাচ্ছি সকাল ৯টায় বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছি আমি আতিফ আঞ্জুমান। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণায় সন্তোষ বিএনপির। আগে জুলাই সনদ ও ইসি পুনর্গঠন চায় এনসিপি। নিরপেক্ষ থাকলে অন্তর্বর্তী সরকারের অধীনেই ভোটে যাবে বিএনপি। দ্রুত পুলিশ ও প্রশাসন সংস্কারের তাগিদ নেতাদের। দিনাজপুরে বিকল ট্রাকে নাবিল বাসের ধাক্কায় ৫ জনের মৃত্যু। রাতে পদ্মা সেতুতে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ২। শুনছিলেন প্রধান শিরোনামগুলো। এছাড়াও সংবাদে আরও থাকছে। বেতন না হওয়ায় কুমিল্লায় বন্ধের পথে ২টি করোনা আইসিইউ। মূল্যবান সরঞ্জামের বেহাল দশা। এবং রাকসু নির্বাচনে মাদকাসক্তদের প্রার্থী হওয়ার পথ বন্ধ। মনোনয়ন জমার আগে ডোপ টেস্ট বাধ্যতামূলক। শিরোনাম শুনছিলেন এতক্ষণ। এবার চলে যাচ্ছি পুরো খবরে। ইসরায়েলকে লক্ষ্য করে দ্বিতীয় দফায় শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে আহত হয়েছে অন্তত ৬২ জন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ গেছে একজনের। ইসরায়েলের উত্তরাঞ্চলে ক্ষেপণাস্ত্রের সাইরেন বাজতে শোনা গেছে বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল। এদিকে শনিবার মধ্যরাত থেকে আবারও হামলা শুরু করেছে ইসরায়েল। ইস্পাহানে ইসরায়েলি বিমান হামলার প্রতিহতের চেষ্টা করছে ইরান। এর আগে পাল্টা হামলার প্রতিরোধে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে তেহরান। ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে কাজ করছে আইডিএফ। এতে তাদেরকে সহায়তা করছে যুক্তরাষ্ট্র। হামলা থেকে সুরক্ষা পেতে বেসামরিক ইসরায়েলিদের আশ্রয় কেন্দ্রের ভেতরে থাকতে আহ্বান জানিয়েছে তারা। ইসরায়েলের জন্য নরকের দরজা খোলার হুমকি দিয়েছে ইরান। ইরানে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে দাঁড়িয়েছে ৭৮ জনে। আহত হয়েছেন ৩২৯ জন। হামলায় ইরানের অন্তত ২০ জন শীর্ষ সামরিক কমান্ডার ও ৬ জন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। এদিকে পরমাণু কর্মসূচি নিয়ে চুক্তিতে না পৌঁছালে আরও নৃশংস ইসরায়েলি হামলার বিষয়ে তেহরানকে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনা এবং রাজধানী তেহরান ও কয়েকটি শহরের আবাসিক এলাকায় দফায় দফায় হামলা চালায় ইসরায়েল। এতে বিপ্লবী গার্ডের প্রধান, শীর্ষ সামরিক কমান্ডার, পরমাণু বিজ্ঞানী সহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা নিহত হন। এছাড়া বহু বেসামরিক নাগরিক হতাহত হয়। জবাবে ইসরায়েলকে লক্ষ্য করে ইরান শতাধিক ড্রোন হামলা চালায় বলে দাবি করে তেল আবিব, যদিও তা অস্বীকার করেছে তেহরান। তবে ইসরায়েলকে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের। এদিকে ট্রুথ সোশ্যালে এক পোস্টে ইরানে আরও নৃশংস ইসরায়েলি হামলার বিষয়ে সতর্ক করেন ট্রাম্প। এমন ঘটনা থেকে বাঁচতে তেহরানকে দ্রুত পারমাণবিক চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানান তিনি। ইরানের জন্য এটি দ্বিতীয় সুযোগ বলেও পোস্টে উল্লেখ করেন ট্রাম্প। তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আগামী রোববার ওমানে ষষ্ঠ দফায় আলোচনায় বসার কথা রয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের। ইরানে হামলার পর ইসরায়েলের উত্তরাঞ্চলে বিমান হামলার সতর্কতা জারি করে আইডিএফ। একই সঙ্গে বিভিন্ন দেশে নিজেদের দূতাবাস বন্ধ করে দেয় তারা। এছাড়া নাগরিকদের উন্মুক্ত স্থানে ইহুদি কিংবা ইসরায়েলি প্রতীক প্রদর্শন না করতেও সতর্ক করেছে তেল আবিব।
এদিকে শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী, জার্মানির চ্যান্সেলর ও ফ্রান্সের প্রেসিডেন্ট সহ কয়েকজন বিশ্ব নেতার সঙ্গে ফোনালাপ করেন নেতানিয়াহু। দাবি করেন ইসরায়েলের আত্মরক্ষার জন্যই ইরানে এ হামলা। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক প্রচেষ্টা বানচালের লক্ষ্যে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল, এমনটাই বলছেন সামরিক বিশেষজ্ঞরা। কারণ পরমাণু কর্মসূচি ইস্যুতে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে ষষ্ঠ ধাপের আলোচনার মাত্র দুদিন আগে তেহরানে আক্রমণ করল তেল আবিব। এতে মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়ার শঙ্কা বিশেষজ্ঞদের। ইরান পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হোক তা চায় না পশ্চিমা বিশ্ব। এ বিষয়ে একটি চুক্তিতে যেতে ইরানের সাথে এ পর্যন্ত 5 বার বৈঠক করেছে যুক্তরাষ্ট্র। তাছাড়া পরবর্তী ধাপের আলোচনার প্রস্তুতি নিচ্ছে দুই দেশ। এমন পরিস্থিতিতে শুক্রবার ইরানে হামলা চালিয়ে বসে ইসরায়েল। তেহরান পরমাণু সমৃদ্ধ করলে তেল আবিব হামলা চালানোর হুমকি দিয়ে আসছিল আগে থেকেই। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক প্রচেষ্টা বানচালের লক্ষ্যেই এমন পদক্ষেপ তেল আবিবের। ইরানের হাতে আর কোনো বিকল্প নেই। তেহরান যদি প্রতিশোধ না নেয় তাহলে তারা আশঙ্কায় থাকবে যে ইসরায়েল আরও হামলা চালাতে পারে। সেই সাথে তেহরান এটাও বুঝতে পারবে যে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে কূটনীতি বানচাল করতেই এই অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে তেল আবিব। রোববার ওমানের মাস্কটে পরমাণু কর্মসূচি ইস্যুতে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে ষষ্ঠ ধাপের আলোচনা হওয়ার কথা রয়েছে। মধ্যপ্রাচ্যে অচল অবস্থা ঠেকাতে ইরানের আলোচনার টেবিল ছাড়া উচিত হবে না বলে মত বিশেষজ্ঞদের। রোববার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরবর্তী ধাপের আলোচনা হওয়ার কথা রয়েছে। আমি মনে করি ইরানের আলোচনার টেবিল ছেড়ে যাওয়া উচিত হবে না, বরং তাদের আলোচনা কক্ষটি ব্যবহার করে যুক্তরাষ্ট্রের ওপর চাপ বাড়াতে হবে যেন তারা সামরিক পথ বেছে না নেয়, কারণ এটি মধ্যপ্রাচ্যের জন্য ধ্বংসাত্মক হতে চলেছে। এদিকে ইসরায়েল এখন ইরানের সঙ্গে সরাসরি পূর্ণাঙ্গ যুদ্ধে জড়িয়ে পড়েছে বলে মত নিরাপত্তা বিশ্লেষক বেথ সেনারের। ইরানের পক্ষ থেকে একটি ব্যাপক প্রতিশোধমূলক হামলা আসবে বলেও ধারণা তার। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর ফরিদুল আলম। ডক্টর ফরিদুল আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার কাছে শুরুতেই যেটি জানতে চাই যে ইরান এবং ইসরায়েলের পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা বেড়েই চলছে, এটি আসলে কোন দিকে যাচ্ছে বলে আপনি মনে করেন? আপনাকে ধন্যবাদ। এটি একটি খুব ভালো দিকে যাচ্ছে না, সামনে একটি খুব খারাপ সময় অপেক্ষা করছে বলে আমাদের কাছে মনে হচ্ছে। কেননা আমরা গত 2 দিন যাবত যে উত্তেজনা দেখছি, অর্থাৎ ইসরায়েলের তরফ থেকে ইরানের বিভিন্ন জায়গায় মুহুর্মুহু হামলা, এবং পরবর্তী সময়ে আপনাদের প্রতিবেদনেও যেভাবে বলা হলো যে ইরানের আসলে এখানে পাল্টা হামলা করা কোনো উপায় ছিল না। বিষয়টা আসলেই তাই। কেননা ইসরায়েল এমন সময় হামলা চালিয়েছে যখন যুক্তরাষ্ট্রের সাথে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা চলছিল, এবং এই আলোচনা নিয়ে ইসরায়েলের মধ্যে অনেক দিন ধরেই অস্বস্তি ছিল। আবার অন্যদিকে আবার এটাও বলা যাচ্ছে যুক্তরাষ্ট্র যদিও বলছে যে তারা জানতো না, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ উস্কানি ছাড়া বা সহযোগিতা ছাড়া এই ধরনের কাজটি ইসরায়েল করেনি, এটি সবাই বিশ্বাস করতে চাচ্ছেন। এবং আজকে যেটি বলা হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প বলছেন এটি ইরানের জন্য একটি সর্বশেষ সুযোগ, অর্থাৎ আরো বড় আঘাত আসতে পারে। সুতরাং ইরানকে আপনার একটি দ্রুত একটি চুক্তিতে আসার জন্য বলা হচ্ছে। সুতরাং যেটি বলা হচ্ছে যে বলা যায় এই যে হামলা যেটি হচ্ছে, পাল্টা হামলা, এই পাল্টা হামলার মধ্য দিয়ে কার্যত ইসরায়েলের মাধ্যমে যুক্তরাষ্ট্র ইরানকে এই বার্তা দেওয়ার চেষ্টা করছে ইরানের উচিত হবে দ্রুত যুক্তরাষ্ট্র যেভাবে চায় ঠিক সেরকম ভাবে একটি পরমাণু কর্মসূচি। জি ডক্টর ফরিদুল, আপনি যেমনটি বলছিলেন যে এই সংঘাতে যুক্তরাষ্ট্র সহায়তা দিচ্ছে, তো মার্কিন বাহিনী কি ইরানের বিপক্ষে সরাসরি যুদ্ধে জড়াতে পারে, কি মনে করেন আপনি? মার্কিন বাহিনী ইরানের বিরুদ্ধে এখানে সরাসরি যুদ্ধে জড়িত হওয়ার কোনো প্রয়োজন থাকবে বলে আমার মনে হয় না। কারণ আপনি দেখেন যে গাজায় হামাসের বিরুদ্ধে, হিজবুল্লাহর বিরুদ্ধে এবং হুতিদের বিরুদ্ধে ইসরায়েলের যেসব অপারেশন করেছে, মার্কিন বাহিনী কিন্তু সেরকম ভাবে সরাসরি সম্পৃক্ত হওয়ার প্রয়োজন নেই। ইসরায়েল অস্ত্র ভান্ডার অত্যন্ত সমৃদ্ধ। ইসরায়েলের কাছে যে আয়রন ডোম সিস্টেম রয়েছে, আয়রন ডোম সিস্টেম তাদের প্রতিরক্ষা ব্যবস্থার একটা শক্তিমত্তার প্রতীক, এবং তারা কিন্তু সামরিক দিক দিয়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সবসময় সহযোগিতা পেয়ে আসছে। আপাতত যেটি মনে হয়, যুদ্ধটি যদি ইরান এবং ইসরায়েলের মধ্যেই সীমাবদ্ধ থাকে, সেই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি সম্পৃক্ত হওয়ার প্রয়োজন পড়বে না। যুদ্ধটি যদি আরো লার্জ স্কেলে ছড়িয়ে পড়ে, অর্থাৎ ইরানের সপক্ষে যদি আরো বড় কোনো শক্তি
বা মধ্যপ্রাচ্যের অন্য শক্তিগুলো যেগুলো সম্ভাবনা খুব কম, সেগুলো জড়িয়ে না পড়ে তাহলে যুদ্ধটি আসলে ইরান এবং ইসরায়েলের মধ্যে থাকবে। এবং সেই দিক দিয়ে আমরা যেটা দেখি যে মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো পরোক্ষ যে সহযোগিতা যেটি আছে গাজার যুদ্ধকালীন সময়ে সেই সহযোগিতাটি অব্যাহত রাখবে। এবং এই ক্ষেত্রে ইসরায়েলে আমরা যেটা দেখি সবসময়ের জন্যই মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতার দরজা উন্মুক্ত থাকে। আর আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই যে ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে যে শঙ্কা, সেটি কতখানি সঠিক? ইরান কি খুব দ্রুত পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে? ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে এটি একটি উদ্বেগ ছিল ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয়ের পক্ষ থেকে। বলা হয়েছে যে তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি এমন পর্যায়ে নিয়ে গেছে যেটিকে দিয়ে এই মুহূর্তে 6টি পারমাণবিক বোমা তৈরি করা যায়। এবং আপনার সাম্প্রতিক সময়গুলোতে আলোচনার আগে ইরান এইটিকে মানে দ্রুত গতিতে উন্নয়ন করছিল। এবং ধারণা করা যাচ্ছে যে ইরান আসলে এটিকে এমন একটি পর্যায়ে এই রিসেন্ট মাসগুলোতে নিয়ে গেছে যেটি আসলে ইসরায়েলের জন্য উদ্যোগ হয়েছে এবং ইসরায়েলের জন্য উদ্যোগের একটি বিষয় হয়েছে বলেই কিন্তু তারা চাচ্ছে যে এই জায়গাটা থামিয়ে যাওয়ার জন্য। সেইখান থেকে কিন্তু এই সমস্ত হিসাব কিতাব মাথায় নিয়ে কিন্তু ইসরায়েলের তরফ থেকে এই আক্রমণটি করা হয়েছে বলে ধারণা করা যায়। এবং মোসাদ, যেটি ইরানের যাদের উপস্থিতি অত্যন্ত শক্তিশালী এবং যেটি বলা হচ্ছে যে হামলার আগে মোসাদের পক্ষ থেকে সমস্ত প্লটগুলি তৈরি করা হয়েছে এরকম। সুতরাং এই পারমাণবিক কর্মসূচি এটি একটি ইসরায়েলের দৃষ্টিতে এবং আমেরিকার জন্য একটি আশঙ্কাজনক অবস্থায় আছে বলেই হামলাটি করা হয়েছে। এখন এই অবস্থায় ইরান কতটুকু আপনার এটি কর্মসূচি অব্যাহত রাখবে, এখন না রাখলেও সমস্যা, এবং রাখতে গেলেও যেটি হচ্ছে এই হামলাগুলো তারা পাল্টাভাবে মোকাবেলা করতে কতটুকু সক্ষম আছে সেটি একটু বোঝার বিষয়। জি, ডক্টর ফরিদুল, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই যে ইরান এবং ইসরায়েল সংঘর্ষ গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে কি ধরনের প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন? গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন যেটি চলছে সেটি তো চলছেই, কারণ গাজার আগ্রাসনকে রোধ করার মতো কোনো শক্তি বা কোনো সামর্থ্য মধ্যপ্রাচ্যের শক্তিগুলোর রয়েছে বলে মনে হচ্ছে না। এবং যতটুকু ইরানের সহযোগিতায় হামাস বা হিজবুল্লাহরা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলেছিল সেটি এখন দুর্বল হয়ে গেছে। সুতরাং এই অবস্থায় গাজাটি পুরোপুরি ইসরায়েলের নিয়ন্ত্রণ, ইসরায়েল গাজাকে নিয়ে রীতিমতো খেলছে, যেভাবে খুশি সেভাবেই খেলছে। এখন ইরানের সবচেয়ে বড় দুশ্চিন্তার বিষয় হয়ে গেছে নিজেদের যে প্রতিরক্ষা ব্যবস্থা, আভ্যন্তরীণ যে নিরাপত্তা ব্যবস্থার যে হুমকি ক্রমাগত ভাবে আসছে ইসরায়েলের তরফ থেকে। এবং তারা জানে না ইসরায়েলের সবচেয়ে বড় শক্তিমত্তার জায়গাটি হচ্ছে ইসরায়েলের শক্তি সম্বন্ধে ইসরায়েল যতটুকু জানে অন্য শক্তিগুলো জানে না। অন্যদিকে ইরানের শক্তিমত্তার পুরোটাই ইসরায়েলের জানা রয়েছে। সুতরাং ইরানের কাছে এখনো অজানা যে ইসরায়েল সামনে আরো কি ধরনের শক্তি নিয়ে ইরানের উপর ঝাঁপিয়ে পড়বে। সুতরাং তাদের কাছে এই মুহূর্তে গাজাটা খুব বেশি চিন্তার বিষয় না, দুশ্চিন্তার বিষয় না। এমনকি পুরো মধ্যপ্রাচ্যের দেশগুলোর জন্যই যে বিষয়ে যে বার্তাটি আসছে সেই বার্তাটি হচ্ছে ইসরায়েলের তরফ থেকে ইরানকে যদি কেউ সহযোগিতার চিন্তা করে এগোতে চায় তাদেরকে হয়তো ইরানের মতো একটি পরিণতি ভোগ করতে হতে পারে বলেই মধ্যপ্রাচ্যে এই ধরনের সংকটে আমরা বারবার করে দেখেছি যে সংকট যখন বাধে তখন কিন্তু জাস্ট নিন্দা জানিয়ে বা একটু জাস্ট সমালোচনা করে এটার মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু এইখানে মধ্যপ্রাচ্যের দেশগুলো কিন্তু ঐক্যবদ্ধ হয়ে এক ইসরায়েলের বিরুদ্ধে হামলা প্রতিরোধের মতো কোনো শক্তি সেখানে নেই। সুতরাং আমরা যেটা দেখি ইরানকে এখন তার নিজেকে নিয়ে চিন্তা করতে হবে, এটি একটি সবচেয়ে বড় হবে। ডক্টর ফরিদুল আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। চলে যাচ্ছি পরের খবরে। ইরানে গুপ্তচর মোতায়েন রয়েছে বলে দাবি করেছে ইসরায়েলের জাতীয় গোয়েন্দা সংস্থা মোসাদ। শুক্রবার ইরানি ভূখণ্ডে ইসরায়েলি এজেন্টদের অভিযানের বিরল ভিডিও প্রকাশ করে সংস্থাটি। মোসাদ জানায় ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে সেখানে গুপ্তচর মোতায়েন করেছিল তারা। মোসাদের গোপন অভিযানের মাধ্যমে ইরানের বিমান প্রতিরক্ষা ডিভাইসে আক্রমণের দৃশ্য দেখানো হয় ভিডিওতে। এছাড়া একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মতো বস্তুতেও হামলার লক্ষ্য নির্ধারণ করতে দেখা যায় সেখানে। মোসাদ কমান্ডোরা শুক্রবার ইসরায়েলের হামলার আগে ইরানের অভ্যন্তরে একাধিক গোপন অভিযান পরিচালনা করেছিল বলে দাবি করেছেন ইসরায়েলের নিরাপত্তা কর্মকর্তারা। ইরানের প্রতিশোধের আশঙ্কায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অজ্ঞাত স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে দাবি করেছে ইরান ও ইসরায়েলের কয়েকটি গণমাধ্যম। ধারণা করা হচ্ছে এখন তিনি গ্রিসে অবস্থান করছেন। ইসরায়েলের কয়েকটি গণমাধ্যমের প্রকাশিত ছবিতে দেখা যায় নেতানিয়াহুর বিমানটি সুরক্ষা বলয়ের সাথে ইসরায়েল অধিকৃত অঞ্চল ছেড়ে যাচ্ছে। তবে টাইমস অব ইসরায়েলের তথ্য বলছে ইরানের হামলার পর মাটির নিচের বাংকারে অবস্থান করছেন নেতানিয়াহু। সেখানে অন্যান্য মন্ত্রীদের সঙ্গে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাব নিয়ে আলোচনা করেন তিনি। শুক্রবার ইরানের পরমাণু ও সামরিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েল। এর পরিপ্রেক্ষিতে কঠোর প্রতিশোধের হুমকি দিয়ে কয়েকশো ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরান।
সব প্রস্তুতি সম্পন্ন হলে আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন করা যেতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তবে এর আগে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি প্রয়োজন বলেও জানান সরকার প্রধান। লন্ডনে শুক্রবার দুপুরে 1.5 ঘণ্টা বৈঠক করেন অন্তর্বর্তী সরকার প্রধান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরে যৌথ ঘোষণা পড়ে শোনান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। নির্বাচনের সময় নির্ধারণ, সংস্কার ও বিচার নিয়ে টানাপোড়েনের মধ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস লন্ডন সফরে। শুক্রবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠককে ঘিরে সবার নজর ছিল লন্ডনে। সব সংস্কার এখন শেষ হয়ে যাবে। পার্ক লেনের ডরচেস্টার হোটেল 1.5 ঘণ্টার বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে আসেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, আলোচনা ফলপ্রসূ হয়েছে। নির্বাচনের পরেও সংস্কার ও বিচার কার্যক্রম চলবে। যে বিষয়গুলোতে ঐক্যমত হবে সেগুলোতে সংস্কার হবে, তাই না? তো সংস্কারের বিষয় তো একটা চলমান প্রক্রিয়া। এমন না যে সব সংস্কার এখন শেষ হয়ে যাবে। এটা নির্বাচনের আগেও কিছু সংস্কার হবে যেখানে ঐক্যমত হবে, আর নির্বাচনের পরেও সংস্কার অব্যাহত থাকবে। কারণ আমরা যেই দেশ গড়ার প্রত্যয় নিয়েছি, সংস্কারের প্রয়োজনীয়তা সবাই অনুভব করছে। এখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার দেশে ফেরার সিদ্ধান্ত নিজেই নেবেন বলে জানান দলের এই স্থায়ী কমিটির সদস্য। এই ব্যাপারে আলোচনার কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমরা মনে করি না। তারেক রহমান সাহেব যখনই ইচ্ছা উনি দেশে ফিরে যেতে পারবেন, সুতরাং এটা সিদ্ধান্ত উনি নেবেন সময় মতো। দুই নেতার যৌথ ঘোষণা পড়ে শোনান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। এতে বলা হয়, তারেক রহমান রমজানের আগেই নির্বাচনের প্রস্তাব করেন। জবাবে প্রধান উপদেষ্টা সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026-এ রোজা শুরুর আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা সম্ভব বলে জানান। প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছর এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। শিগগিরই নির্বাচনের তারিখ ঘোষণা করবে নির্বাচন কমিশন, এমন তথ্য তুলে ধরেন খলিলুর রহমান। নির্বাচনের সম্পর্কে আজকে যৌথ বিবৃতিতে আমরা বলে দিয়েছি দুপক্ষই, এবং নির্বাচন কমিশন আমরা আশা করব শীঘ্রই একটা তারিখ ঘোষণা করবে। দুই নেতার এই বৈঠকের মধ্য দিয়ে নির্বাচন ও সংস্কার নিয়ে চলমান সংকটের অবসান হবে বলেও মনে করছে দেশের মানুষ। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। এদিকে সংস্কার, জুলাই সনদ ও নির্বাচন কমিশন পুনর্গঠন ছাড়া ফেব্রুয়ারিতে নির্বাচন হতাশাজনক বলে মনে করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শুক্রবার লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠক শেষে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানে যৌথ বিবৃতি দেওয়া হয়। এমন বৈঠক ফলপ্রসূ বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। একে টার্নিং পয়েন্ট আখ্যা দেন বিএনপির মহাসচিব। আর যুগ্ম মহাসচিব বলেন, পুরো জাতি উৎসবের মধ্য দিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যাবে। সেটা উপযুক্ত সময় নয় বিধায় তাকে পিছিয়ে নিয়ে আসা, এবং সেই ক্ষেত্রে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে, কোনো জাতি আনন্দের সঙ্গে লক্ষ্য করলো যে আপনার এইটাতে প্রধান উপদেষ্টা সম্মত হয়েছেন। সুন্দর পরিবেশ পরিস্থিতির মধ্যে একটা উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে দেশে নির্বাচন হবে এবং একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, যে জনগণের সরকার প্রতিষ্ঠা হওয়ার পর স্বস্তি ফিরে আসবে এবং যে স্থবিরতা ছিল স্থবিরতা কাটিয়ে একটা গণতান্ত্রিক সরকার দেশ শাসন করবে। নির্বাচন এগিয়ে নেওয়ায় রাজনীতিতে মেঘ কেটে গেছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের প্রধান। বলেন, এখনো যা সময় আছে তাতে একটা গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব। সময় আছে, তাতে একটা গ্রহণযোগ্য কোয়ালিটি ইলেকশন হওয়া সম্ভব। ওটাই আমাদের দরকার। গণতন্ত্র উত্তরের জন্য একটা প্রশ্নাতীত নির্বাচন হওয়ার কোনো বিকল্প নেই। তবে জুলাই সনদ ও নির্বাচন কমিশন পুনর্গঠন ছাড়া ফেব্রুয়ারিতে নির্বাচন করা হতাশাজনক বলছে এনসিপি। এটি বিএনপির কাছে আত্মসমর্পণ বলে মন্তব্য করেন দলটির নেতারা। জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে সরকার কি করে, সনদের ব্যাপারে সরকার কি করে, ইসি পুনর্গঠনের ব্যাপারে সরকার কি পদক্ষেপ নেয়, কারণ এই ইসির অধীনে কোনো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে এরকম আমরা মনে করছি না। এই জিনিসগুলো না করে যদি ফেব্রুয়ারিতে ইলেকশনে চলে যাওয়া হয়, তাহলে ধরে নিতে হবে যে সরকার আনুষ্ঠানিকভাবে বিএনপির কাছে আত্মসমর্পণ করেছে।
বৈঠকে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের বিচার ও সংস্কারে কম গুরুত্ব দেওয়া হয়েছে বলে শুক্রবার রাতে এক বিবৃতিতে দাবি করেছে এনসিপি। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচনী উত্তাপের মধ্যে শুক্রবার লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বৈঠক করেন। সৌহার্দ্যপূর্ণ বৈঠকে তারা কুশলাদির পাশাপাশি উপহার বিনিময় করেন। পূর্ব নির্ধারিত বৈঠকে অংশ নিতে শুক্রবার দুপুর 2টার কয়েক মিনিট আগে লন্ডনের ডরচেস্টার হোটেলে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে স্বাগত জানান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। বৈঠক শুরুর আগে তারা কুশল বিনিময় করেন। এ সময় প্রধান উপদেষ্টাকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সালাম পৌঁছে দেন ছেলে তারেক রহমান। প্রধান উপদেষ্টাকে একটি কলম ও 2টি বই উপহার দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এর একটি পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গের নো ওয়ান ইজ টু স্মল টু মেক আ ডিফারেন্স, আরেকটি বই নেচার ম্যাটার্স। 2008-এর 11 সেপ্টেম্বর তারেক রহমান চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার পর বাংলাদেশের কোন সরকার প্রধানের সঙ্গে এটাই ছিল তার প্রথম একান্ত বৈঠক। বৈঠক শুরুর কয়েক ঘন্টা আগে হোটেলের বাইরে বিএনপির নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। তারেক রহমান বৈঠক শেষে ফিরে যাওয়া পর্যন্ত অপেক্ষায় ছিলেন দেশটিতে বসবাস করা বিএনপি সমর্থকরা। মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচনকালীন বা তত্ত্বাবধায়ক নামে আলাদা সরকার নয়, নিরপেক্ষ থাকলে অন্তর্বর্তী সরকারের অধীনেই ভোটে যাবে বিএনপি। দলটির নেতারা বলছেন, সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনই এ সরকারের সামনে বড় চ্যালেঞ্জ। আর চ্যালেঞ্জ কাটাতে শিগগিরই পুলিশ প্রশাসন সংস্কারের বিকল্প দেখছেন না নেতারা। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে নির্বাচনের তারিখ নিয়ে তৈরি হয় ধোঁয়াশা। ভোট কবে, ডিসেম্বর, জুন নাকি এপ্রিল? সব সংকট কেটে যায় লন্ডনে অন্তর্বর্তী সরকার প্রধানের সঙ্গে তারেক রহমানের বৈঠকে। সিদ্ধান্ত আসে রোজার আগের সপ্তাহে নির্বাচন। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচনের সময়সীমা নির্ধারণ করেছেন তারেক রহমান সাহেব। আবার প্রমাণ করলেন রাষ্ট্রনায়কোচিত যে গুণগুলো তার মধ্যে রয়েছে সেই গুণ তিনি প্রমাণ করেছেন। সেই বৈঠকটিতে তিনি আল্লাহর হুকুমে সফল হয়েছেন। কার অধীনে হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন? এমন প্রশ্নে বিএনপির মত, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনেই হতে পারে ভোট। আমরাও জনাতনভাবে নির্বাচন চাই না, সেই হিসাবে আমরা সংস্কারের বিষয়ে কথা বলছি। এই সরকার উদ্যোগ নিয়েছে, যেটা আমাদের নিজস্ব কমিটমেন্টও ছিল দলের। তো সুতরাং সব ক্ষেত্রে যদি আমরা মনে করি যে তত্ত্বাবধায়ক সরকারের যে একজ্যাক্ট পজিশন সেটা এই সরকারের পজিশন হবে, তা নয়। আমি স্বীকার করছি এই সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব, যদি আমরা সবাই এক জায়গায় থাকি, ঐক্যমতে থাকি এবং সবাই সরকারকে সহযোগিতা করি। অন্তর্বর্তীকালীন সরকার যেন কারো প্রতি কোনো রাজনৈতিক গোষ্ঠী বা কোনো শ্রেণীর প্রতি কোনো পক্ষপাত দুষ্ট আচরণ না করে। নির্বাচন নিয়ে কয়েকটি দলের ষড়যন্ত্রের শঙ্কা বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য হাফিজউদ্দিন আহমেদের। আমাদের একসময় ধারণা ছিল যে এই সরকার বোধহয় নির্বাচন দেবে না, কিন্তু নির্বাচনের জন্য জনগণের পক্ষ থেকে যে রাজনৈতিক দল না, জনগণ যে ধরনের চাপ প্রয়োগ করেছে, বাধ্য হয়ে এই সরকারকে নির্বাচনে যেতে হয়েছে। অনেকগুলো দল আছে যারা চায় যে দেশে নির্বাচন না হোক, নির্বাচন হলে আর তাদের গুরুত্ব থাকবে না। নির্বাচন হওয়ার পরে দেখা যাবে প্রতি সিটে তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। ফেব্রুয়ারির মাঝামাঝি সময় নির্বাচন ধরে প্রার্থী চূড়ান্ত করতে শিগগিরই কাজ শুরু করবে বিএনপি। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দিনাজপুরে ঘোড়াঘাটে রাস্তায় দাঁড়িয়ে থাকা বিকল ট্রাকের পেছনে বাসের ধাক্কায় 5 যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত 15 জন। ভোর 4টার দিকে ঘোড়াঘাট পৌরসভার নূরজাহানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঘোড়াঘাট পৌরসভা নূরজাহানপুর এলাকার দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কের উপর আমবোঝাই একটি ট্রাক বিকল হয়ে পড়ে। এ সময় পঞ্চগড় থেকে ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাস ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হন বাসের 3 যাত্রী। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত 17 জন। পরে খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। আহতদের মধ্যে 7 জনকে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। বাকি আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতি নিয়ন্ত্রণ করতে না পারে সে বালু ট্রাককে মেরে দিছে, মারার পরে এই হতাহতের ঘটনা ঘটছে এখানে। এখন পর্যন্ত আমাদের পাওয়া তথ্য মতে 5 জন মারা গিয়েছেন
এবং 7 জন গুরুতর আহত অবস্থায় আমরা তাদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছি। আর উদ্ধার কার্যক্রম আমাদের শেষ হয়েছে। এ নিয়ে আলোচনাতে দিনাজপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, আহত যারা আছেন তাদের শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসকরা কি জানিয়েছেন এবং নিহতদের পরিচয় সম্পর্কে জানতে পেরেছেন কিনা? জি, আপনি জানেন যে আজ ভোরে পঞ্চগড় থেকে ঢাকাগামী নাবিল পরিবহন দিনাজপুরে ঘোড়াঘাটের একটা দাঁড়িয়ে থাকা আমবাহী ট্রাককে ধাক্কা দিলে দুর্ঘটনার ঘটনা ঘটে এখানে। আর এই সময় কিন্তু ঘটনাস্থলে 3 জন নিহত হন এবং হাসপাতাল নেওয়ার পথে আরও কিন্তু 2 জন, অর্থাৎ 5 জন নিহত হন এবং 15 জন আহত হন। আহত ব্যক্তিদের বিরামপুর, রংপুর, দিনাজপুর সহ বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে পাঠানো হয়েছে। তো আমি এখানকার স্থানীয় পুলিশের সঙ্গে কথা বলেছি এবং জানার চেষ্টা করেছিলাম যে ঘটনাটি কিভাবে ঘটেছে এবং কতজন নিহত হয়েছেন। তো স্থানীয়রা বলছেন যে প্রাথমিকভাবে তারা 5 জন নিহতর খবর তারা পেয়েছেন এবং হাসপাতালে কিন্তু আরো গুরুতর কিন্তু 7 জনকে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের অবস্থা কি এখন পর্যন্ত জানা যায়নি। তবে স্থানীয়রা বলছেন যে আরও 15 জন যেগুলো আহত ছিলেন তাদের অবস্থাও কিন্তু মোটামুটি ভালো না, কারণ তাদের যে অবস্থা দেখে তাৎক্ষণিকভাবে মনে হয়েছে যে তারা কিন্তু পর্যাপ্ত পরিমাণে জখম হয়েছেন। আমি পুলিশের সঙ্গে কথা বলেছি এবং জানার চেষ্টা করছিলাম যে নিহত যে 5 জন তাদের কি নাম ঠিকানা পেয়েছেন কিনা। তো তারা এখন পর্যন্ত তারা নাম সংগ্রহ করতে পারেননি। মরদেহগুলো কিন্তু থানায় নিয়ে আসা হয়েছে এবং পঞ্চগড়ে যে কাউন্টার রয়েছে নাবিল, সেখানে তারা যোগাযোগ করছেন এবং থানাতে যোগাযোগ করছেন। তারা বলছেন যে যত দ্রুত সম্ভব তারা নাম ঠিকানা তারা সংগ্রহ করবেন। আর যে দুর্ঘটনা কবলিত স্থান থেকে কিন্তু বাস এবং যে ট্রাকটি সেটি কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে। নেওয়ার পরে কিন্তু সেগুলো কিন্তু থানার পাশে কিন্তু নিয়ে আসা হয়েছে। এটি বিষয়ে আপনাকে জানিয়ে রাখি যে দিনাজপুরে যে ঘোড়াঘাট, এখানে কিন্তু প্রায় কিন্তু দুর্ঘটনা ঘটে। আমরা দেখেছি কয়েকদিন আগেও কিন্তু একটা দুর্ঘটনা ঘটেছে, অর্থাৎ যে রাস্তার পাশে কিছু ট্রাক দাঁড়িয়ে রাখা হয় যার কোনো কিন্তু সিগন্যাল বা কোনো চিহ্ন রাখা হয় না, যার কারণে দেখা যায় যে দ্রুতগতি যেসব গাড়িগুলো আসে তারা কিন্তু আসলে সঠিকভাবে দেখতে পায় না, যার কারণে কিন্তু এই দুর্ঘটনাগুলো ঘটে। আর আজকে ভোরে যে ঘটনা ঘটেছে, বিশেষ করে নাবিল পরিবহন যেটি ঢাকাগামী ছিল সেটি কিন্তু দ্রুত গতিতে চলার কারণেই কিন্তু এই দুর্ঘটনা ঘটে। আর একজন আমি স্থানীয় এক প্রত্যক্ষদর্শী বলছেন যে তার আগে কিন্তু আর একটি দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল, কিন্তু শেষ রক্ষা হয়েছে, যাই হোক, কিন্তু এটি আর রক্ষা হয়নি। তো স্থানীয়রা বলছেন যে এই রাস্তাটিকে আসলে একটা ভয়াবহ রাস্তা তৈরি হয়েছে, তো যাতে অন্যান্য ট্রাকগুলো যেন রাস্তার পাশে যেন না থাকে, এই জন্য তারা পুলিশ প্রশাসনের প্রতি তারা দৃষ্টি আকর্ষণ করছেন। তো এই ছিল দিনাজপুরের ঘোড়াঘাট থেকে সর্বশেষ অবস্থা। দিনাজপুর থেকে সড়ক দুর্ঘটনার সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী সাজ্জাদ হোসেন। এদিকে পদ্মা সেতুতে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় চালক সহ 2 জন নিহত হয়েছেন। আহত অন্তত 10 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাতে পদ্মা সেতুর 2 নম্বর পিলারের কাছে এই দুর্ঘটনা ঘটে। পদ্মা সেতু উত্তর থানার ওসি জাকির হোসেন জানান, খুলনা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের বাস পেছন থেকে ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান 2 জন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট উদ্ধার কাজ শুরু করে। দুর্ঘটনার কারণে পদ্মা সেতুতে যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসনের সহায়তায় 1 ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে আহতদের ভর্তি করা হয় ঢাকা মেডিকেল ও স্যার সলিমুল্লাহ মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে। তাদের কয়েকজনের অবস্থা গুরুতর। পদ্মা ব্রিজ যখন আমরা আসছি সেই সময় মনে করেন যে হঠাৎ করে সামনে ডান সাইডে একটা তেলের ট্রাক, ওইটা স্লো করছে। স্লো করার কারণে আমাদের বাসটা সাইড কাটতে পারে না, সরাসরি পিছনে বাধা দিতে ফেলছে। কিছুই মনে নাই, যতটুকু মনে আছে আমি গাড়ির নিচে ছিলাম বা পড়েছিলাম রাস্তায়, পরবর্তীতে একজন আমার হাত দিয়ে বাঁচাইছে। রাজধানী বনানী গুলশান এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি করেছে সেনাবাহিনী, এপিবিএন ও পুলিশ। মধ্যরাতে কামাল আতাতুর্ক এভিনিউতে চালানো হয় এই কার্যক্রম। এ সময় সে পথে যাওয়া সন্দেহভাজন বিভিন্ন গাড়ি ও মোটরসাইকেল আরোহীকে জিজ্ঞাসাবাদ ও গাড়ি তল্লাশি করা হয়। গাড়ির কাগজ সংক্রান্ত জটিলতা থাকা ও হেলমেট না পরার কারণে বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা করে পুলিশ। যৌথ বাহিনী জানায়, জনগণের নিরাপত্তা নিশ্চিতের জন্যই চালানো হয় এমন তল্লাশি। তবে বড় কোনো অপরাধীর সন্ধান মেলেনি।
পাচার হওয়া বন্যপ্রাণী শনাক্তে প্রথমবার ব্যবহার হচ্ছে RFID প্রযুক্তি। এ পদ্ধতিতে প্রাণীদের শরীরে বিশেষ শনাক্ত নম্বর সহ মাইক্রোচিপ লাগানো হয়। এতে বন্যপ্রাণীর অবস্থান শনাক্ত ও পাচার হলে সেই তথ্য মিলবে। আন্তর্জাতিক আদালতে প্রাণীর পরিচয় ও ইতিহাস প্রমাণ করা যাবে এটি দিয়ে। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত 52,000 বন্যপ্রাণী উদ্ধার করেছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। চলে যাচ্ছি অন্যান্য খবরে। চট্টগ্রামে করোনা চিকিৎসার জন্য জেনারেল হাসপাতালকে বিশেষায়িত হাসপাতাল ঘোষণা করা হয়েছে। আর চট্টগ্রাম মেডিকেলের ডেঙ্গু ওয়ার্ডকে করোনা ওয়ার্ডে রূপান্তর করা হয়েছে। উপজেলা পর্যায়েও নেওয়া হচ্ছে প্রস্তুতি। এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, চট্টগ্রামের করোনা পরিস্থিতি, নতুন করে যে সংক্রমণ বাড়ছে, এর ফলে চট্টগ্রামের করোনা পরিস্থিতির কেমন দেখছেন আপনি, এবং হাসপাতালগুলোতে বিশেষ কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? দুঃখিত, আমাদের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা পরবর্তীতে আবার আমাদের সহকর্মীর সাথে যোগাযোগের চেষ্টা করব। চলে যাচ্ছি খবরের পরের অংশে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে মাদকাসক্তরা প্রার্থী হতে পারবেন না। এজন্য মনোনয়নপত্র জমা দেওয়ার আগে এই প্রার্থীদের ডোপ টেস্ট করতে হবে। নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত করতে শিক্ষার্থীদের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন। দীর্ঘদিন ধরেই অকার্যকর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু। ছাত্র সংসদের নির্বাচন হতে পারে আগস্টে। নির্বাচনী আচরণবিধিও চূড়ান্ত হওয়ার পথে। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে মনোনয়নপত্র জমা দেওয়ার আগে প্রার্থীদের ডোপ টেস্টের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। রাকসুর নেতৃত্বে যেন মাদকাসক্তরা আসতে না পারে সেজন্য কঠোর অবস্থান চান শিক্ষার্থীরা। ডোপ টেস্টের মাধ্যমে তারা মনোনয়নপত্র উত্তোলন করবেন। এই যে প্রক্রিয়াটা, আমরা এই প্রক্রিয়াটাকে সাধুবাদ জানাই। আমরা এটিও জানিয়েছি যে ক্যাম্পাসের নতুন শিক্ষার্থী যারা ভর্তি হবেন তাদেরও যাতে ডোপ টেস্টের ব্যবস্থা করা হয়। আমি যেমনই হই না কেন, আমার নেতাকে তো অন্তত ভালো হতে হবে, এই মোটিভ নিয়ে আমরা শিক্ষার্থীরা বিশ্বাস করি। বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন বলছে কার্যকর নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য সুন্দর নির্বাচন দরকার। আচরণবিধি চূড়ান্ত করতে শিক্ষার্থীদের মতামতকেই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন তারা। ডোপ টেস্ট করাতে হবে। কিভাবে করবে, এখন শিক্ষার্থীদেরকে আমরা কিভাবে সহযোগিতা করতে পারি, এমন যেন না হয় যে আমরা ডোপ টেস্টের ইয়েতে কাউকে বাদ দিচ্ছি। বিষয়টা যেন ওইভাবে না নেয় যে এটা এক ধরনের সাধারণ বিষয়। আমি যদি এতে আমার নেগেটিভ হয়, আমি তো নৈতিকভাবেই কোনোভাবে প্রার্থিতার ক্ষেত্রে যেতে পারবো না। প্রশাসন বলছে দীর্ঘদিন ধরে অকেজো রাকসুর সুন্দর নবযাত্রার জন্য আন্তরিক চেষ্টা করছেন তারা। এক্ষেত্রে শিক্ষার্থীদের অংশগ্রহণের গুরুত্ব সবচেয়ে বেশি। মানুষ এটা নিয়ে কথা বলছে, আলোচনা করছে শিক্ষার্থীরা। এতে করে রাকসুর প্রতি তাদের যে চাওয়াটা এবং তাদের যে এটা এনগেজমেন্ট সেটা আরও বাড়ছে। আমি এটা পজিটিভলি মনে করি। সাধারণ শিক্ষার্থীরা এটার মাধ্যমে আরও বেশি সচেতন হচ্ছে রাকসু নিয়ে। সব সংশয় কাটিয়ে শিক্ষার্থী বান্ধব নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য সহায়ক আচরণবিধি চূড়ান্ত করতে চাই রাকসুর নির্বাচন কমিশন। আহসান হাবিব, অপু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। ঈদ উদযাপনের পর ছুটি শেষে দিন নগরবাসীরা ফিরছেন ঢাকায়। এ নিয়ে আরও জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিল, কমলাপুর রেল স্টেশনে আপনি যাত্রী চাপ কেমন দেখছেন? যারা ঢাকায় ফিরছেন, ট্রেনের শিডিউল বিপর্যয় নিয়ে তাদের কোনো অভিযোগ আছে কিনা? দেখুন, দীর্ঘ একটি ছুটি, প্রায় 10 দিনের ছুটি শেষে এই নগরের যারা কর্মজীবী
কর্মব্যস্ত মানুষগুলো আবার রাজধানীতে ফিরতে শুরু করেছেন এবং আগামীকালকে থেকে আসলে পুরোদমে অফিস আদালত চালু হয়ে যাবে, যে কারণে আজকে সকাল সকালই আমরা দেখতে পাচ্ছি যে ট্রেনে অনেকেই ঢাকায় আসছেন। আজকে সারাদিন তারা বিশ্রাম নেবেন, এরপরে আগামীকাল থেকে আবার তারা এই যে নগরের যে কর্মব্যস্ত নগর সেই নগরের আবার তারা সামিল হবেন। এরই মধ্যে আমরা সকাল থেকে যে দুটো ট্রেন আসলে শিডিউল বিপর্যয় দেখেছি সেটি হচ্ছে, একটি হচ্ছে বুড়িমারি এক্সপ্রেস, যে ট্রেনটি এখান থেকে 8:30টার সময় ছেড়ে যাবার কথা ছিল, সেই ট্রেনটি এই প্ল্যাটফর্মে এসেছে 9টার আসলে অনেক পরে, অর্থাৎ এই ট্রেনটি শিডিউল বিপর্যয়ের মধ্যে পড়েছে। অন্যদিকে আরও একটি ট্রেন সেটি হচ্ছে রংপুর এক্সপ্রেস। এই রংপুর এক্সপ্রেসটি এখানে 10:10 এখানে আসবে বলে আমাদেরকে সময় দেওয়া হয়েছে, যে ট্রেনটি ছিল 9:10, অর্থাৎ 9:10 এই প্ল্যাটফর্ম থেকে বা স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল, সেই ট্রেনটি এখন পর্যন্ত কমলাপুর রেল স্টেশনে এসে পৌঁছায়নি। তো এই যে শিডিউল যে বিপর্যয়, এই কিছু কিছু ট্রেনের শিডিউল বিপর্যয় হচ্ছে, অর্থাৎ এছাড়া বাকি যে ট্রেনগুলো আছে সেই ট্রেনগুলো ঠিক সময়েই আসছে বলে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। এবং যে ট্রেনগুলো কমলাপুর রেল স্টেশনে এসেছে প্রত্যেকটি ট্রেনেই আমরা যাত্রীদের চাপ দেখেছি, তবে ছাদে যাত্রী ভ্রমণ সেটি আমাদের চোখে এখন পর্যন্ত সকাল থেকে পড়েনি, তবে প্রত্যেকটি ট্রেনে আসলে যাত্রীর চাপ আছে। আমরা যাত্রীদের সাথে কথা বলছিলাম, যাত্রীরা যেটি বলছিলেন যে খুব বেশি সময় যেহেতু আসলে শিডিউল বিপর্যয় হয়নি, সেক্ষেত্রে আসলে খুব বেশি দুর্ভোগের মধ্যে তাদেরকে পড়তে হয়নি এবং যারা টিকিট কেটেছেন তারা তাদের যে আসন সেই আসনে বসে আসতে পেরেছেন, এমনটি যাত্রীরা আমাদেরকে জানিয়েছেন। তো অর্থাৎ বড় ধরনের কোনো অভিযোগ আমরা এখন পর্যন্ত আসলে যাত্রীদের কাছ থেকে পাইনি। আমি আপনাকে একটু বিষয় দেখাতে চাই যে এর মধ্যে আসলে একটি ট্রেন কমলাপুর রেল স্টেশনে এসেছে এবং সেই ট্রেনটি আসলে যে পরিমাণ যাত্রী চাপ আপনি নিশ্চয়ই আসলে দেখতে পাচ্ছেন, যে বেশ উপচে পড়া যে একটা ভিড়, সেই ভিড়টি আমরা এই ট্রেনটিতে লক্ষ্য করতে পারছি এবং এই ট্রেনের যাত্রীরা কমলাপুর রেল স্টেশনে এসে পরে বিভিন্ন যে গন্তব্য সেই গন্তব্যে আসলে চলে যাচ্ছেন। আমরা রেলওয়ে কর্তৃপক্ষের সাথে যখন কথা বলছিলাম, রেলওয়ে কর্তৃপক্ষ বলছিলেন নিরাপদ যে ভ্রমণ, সেই নিরাপদ ভ্রমণ নিশ্চিত করবার জন্য তারা সব ধরনের ব্যবস্থা নিয়েছেন এবং যাত্রী যারা আছেন যাত্রী হয়রানি বন্ধ সহ শিডিউল বিপর্যয় কমানোর জন্য রেলওয়ে কর্তৃপক্ষ আসলে কাজ করে যাচ্ছে এবং আজকে দিনভর কিন্তু সাধারণত আসলে 67 জোড়ার মতো ট্রেন বিভিন্ন গন্তব্যে যায় এবং বিভিন্ন গন্তব্য থেকে আসলে এই কমলাপুর রেল স্টেশনে আসে। আপনাকে আরেকটি বিষয় একটু বলে রাখি যে শুধুমাত্র যে ঢাকায় ফেরা মানুষের চাপ রয়েছে বিষয়টা তা নয়, ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে যাওয়া যাত্রীদেরও চাপ এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে রয়েছে। তার কারণ হচ্ছে ঈদের সময় যারা ছুটি পাননি তারা এখন আবার প্রিয়জনের কাছে বাড়িতে যাচ্ছেন। আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে এটি ছিল এখনকার সবশেষ। কমলাপুর রেল স্টেশন থেকে জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান। চট্টগ্রামে করোনা চিকিৎসার জন্য জেনারেল হাসপাতালকে বিশেষায়িত হাসপাতাল ঘোষণা করা হয়েছে, আর চট্টগ্রাম মেডিকেলের ডেঙ্গু ওয়ার্ডকে করোনা ওয়ার্ডে রূপান্তর করা হচ্ছে। উপজেলা পর্যায়েও নেওয়া হচ্ছে প্রস্তুতি। এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, গতকাল করোনায় 2 জন মারা গেছেন, তাদের মধ্যে একজন চট্টগ্রাম বিভাগের। সংক্রমণ বাড়ছে, চট্টগ্রামে আসলে বিশেষ কি ব্যবস্থা নেওয়া হয়েছে করোনা সংক্রমণ রোধে? সর্বশেষ চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের যে করোনার তথ্য, সে হালনাগাদ তথ্য বলছে এই গত এক সপ্তাহে 9 জন এবং গতকালকে 4 জন, এবং এখন পর্যন্ত যে সর্বশেষ ডাটা বলছে 46 জনের মতো করোনা পরীক্ষা করার এই পরীক্ষার আক্রান্তর সংখ্যাটি পাওয়া গেছে। তবে প্রস্তুতি আমরা যদি বলি, গত বুধবার একটি সভা হয়েছিল সিটি কর্পোরেশনের মেয়রের সভাপতিত্বে। চট্টগ্রামের স্বাস্থ্য প্রশাসনের যারা কর্মকর্তা রয়েছে, বিভিন্ন হাসপাতাল অর্থাৎ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল যেটিকে ডেডিকেটেড করোনা হাসপাতাল হিসেবে ঘোষণা করা হচ্ছে, যদিও সেখানে মাত্র 11টি সাধারণ শয্যা রয়েছে। আমরা দেখেছি সেগুলো কিছুটা প্রস্তুত, তবে যে আইসিইউ থাকার কথা সেটি এখনও পুরোপুরি প্রস্তুত নয়। আইসিইউ যে অন্যান্য যে সরঞ্জাম অর্থাৎ ভেন্টিলেশন সুবিধা সহ অন্যান্য সেগুলো এখন আসলে পুরোপুরি তারা প্রস্তুতি নিতে পারেননি। তারা বলছেন যে সরঞ্জামগুলো ছিল দীর্ঘদিন পরে থাকার কারণে আসলে সেগুলো অপচয় হয়ে যায়, ফলে যে ধরনের সরঞ্জাম সেগুলোর জন্য তারা
মন্ত্রণালয় চাহিদা দিয়েছেন। আমরা যদি করোনা পরীক্ষার কথা বলি, সরকারি পর্যায়ে যে পরীক্ষার কথা বলা হচ্ছে সেটি চট্টগ্রামে এখনো শুরু করতে পারেনি। তার বড় একটি কারণ হচ্ছে চট্টগ্রামে যে কিট, পরীক্ষার যে কিট সেটি আসলে নেই। সেই সংকট থাকার কারণেই সরকারি পর্যায়ে যে RT-PCR ল্যাবগুলো রয়েছে সেগুলোতে আসলে পরীক্ষা করা যাচ্ছে না। সাধারণ মানুষজন যাদের জ্বরে আক্রান্ত হচ্ছেন বা করোনার সংক্রমণ বা লক্ষণ নিয়ে আসছেন তাদেরকে আসলে বেসরকারি যে পরীক্ষা কেন্দ্রগুলো আছে, রোগ নির্ণয় কেন্দ্র, সেখানেই যেতে হচ্ছে এবং সেখানে যাওয়ার সেখানে যেহেতু একটি টাকার বিষয় জড়িত থাকে সেগুলো অনেক মানুষ আসলে যারা নির্ময়ের মানুষ সেখানে তারা যাচ্ছেন না। ফলে অনেক রুগী যারা জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সহ অন্যান্য হাসপাতাল বা পাড়া এলাকা বা পাড়াভিত্তিক চিকিৎসা নিচ্ছেন, তারা আসলে এই পরিসংখ্যান যেটি সরকারিভাবে প্রকাশ করা হচ্ছে চট্টগ্রামের সেটিতে আসছেন না। ফলে অনেকে আসলে করোনা আক্রান্ত হয়ে অথবা সুস্থ হয়ে যাচ্ছেন অথবা পরবর্তীতে জটিলতা নিয়ে হাসপাতালে আসছেন, কিন্তু সঠিকভাবে পরীক্ষা না হয় এবং সরকারি পর্যায়ে কিটের অভাব থাকায় তারা আসলে সেটি করতে পারছেন না। সরকারি স্বাস্থ্য প্রশাসনের কর্মকর্তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে আজ শনিবার কিটের যে চাহিদা দিয়েছেন, অর্থাৎ প্রায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে 5,000 সহ অন্যান্য হাসপাতালের প্রায় 25,000-এর মতো কিটের চাহিদা জানানো হচ্ছে এবং সেটি হয়তো আজকে আসার কথা। যদিও এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্যটি এসেছে এখন পর্যন্ত চট্টগ্রামে এই ধরনের কোনো কিট আসেনি। ফলে কার্যত কবে নাগাদ সরকারি পর্যায়ে যে পরীক্ষা কেন্দ্রগুলো আছে সেখানে করোনা পরীক্ষা শুরু হবে সেটি এখনো নিশ্চিত নয় কর্মকর্তারা। আর আমরা আরেকটি যদি বলি ভ্যাকসিনের কথা, ভ্যাকসিন প্রায় 79,000 ভ্যাকসিন আছে, যদিও গত 1 বছর ধরে কোনো ধরনের ভ্যাকসিন কেউ নেয়নি। ফলে সেই ভ্যাকসিনগুলো এখনও অলসভাবে পড়ে আছে এবং সাধারণ মানুষের মধ্যে ভ্যাকসিন নেওয়ার অনীহা রয়েছে। ফলে চট্টগ্রামের যে করোনার পরিস্থিতি সেটি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। প্রতিদিনই মানুষ করোনা আক্রান্ত হচ্ছে এবং সেই ফলাফল সরকারি তালিকাতেও আসছে। চট্টগ্রাম থেকে করোনা পরিস্থিতির সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। এদিকে করোনা মোকাবেলায় চালু করা কুমিল্লার 2টি আইসিইউ বন্ধের পথে। কাজে আসছে না বেহাল 2 ইউনিটের মূল্যবান সরঞ্জাম। 8 মাস বেতন বন্ধ থাকায় স্থবিরতা নেমে এসেছে সেবায়, অথচ দেশে নতুন করে করোনা সংক্রমণ বাড়ায় গুরুত্ব বেড়েছে আইসিইউ ইউনিটের। 2020 সালের জুনে কুমিল্লা জেনারেল হাসপাতাল ও কুমিল্লা মেডিকেলে স্থাপন করা হয় করোনা চিকিৎসার জন্য 2টি বিশেষ আইসিইউ ইউনিট। জনবল নিয়োগ দেওয়া হলেও গত ডিসেম্বরে শেষ হয়ে গেছে প্রকল্পের মেয়াদ। দীর্ঘদিন বেতন ভাতা বন্ধ থাকায় কোনো রকমের জোড়াতালি দিয়ে চলছে কার্যক্রম। দেশে করোনা সংক্রমণ বাড়ার মধ্যে যখন হাসপাতালগুলোতে প্রস্তুতির তোড়জোড় চলছে, তখন বেহাল কুমিল্লার 2 হাসপাতালের বিশেষ ইউনিট। 8 মাস আমরা কোনো বেতন পাই না, তাই আমরা রোগীর সাথে কাজ করে যাইতেছি। তো এই রোগীর সেবা হইতেছে, আমরা কাজ করতেছি। জনবলের অভাবে আসলে আইসিইউটা পুরোপুরি অ্যাক্টিভ না। তো আমরা মনে করি যদি জনবলকে আবার নিয়োগ দেওয়া হয়, তাদের বকেয়া বেতন দেওয়া হয়, ইনশাল্লাহ আবার পুরোদমে আইসিইউটা চলমান থাকবে। সরকারি এসব আইসিইউতে বিনামূল্যে চিকিৎসা নেওয়া যায়। করোনা মোকাবিলায় সবগুলো আইসিইউ চালু রাখার প্রয়োজন দেখেন অনেকেই। জনবলের অভাবে এখানে রোগী তেমন একটা নিচ্ছেন। তারপর অল্প সংখ্যক কিছু নার্স আছে, কয়েকজন ডক্টর আছে, ওদের নিয়ে 1-2জনকে রোগী নেওয়া হচ্ছে। আমরা চাচ্ছি যেন আমাদের মতন গরিব সাধারণ মানুষরা যেন এখানে সেবা পেতে পারি, যেন এটা চালু থাকে। সিভিল সার্জন জানিয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কুমিল্লা মেডিকেল ও জেনারেল হাসপাতালের আইসিইউ ইউনিটের অবস্থার কথা জানানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে এটা নিয়ে কথা বলেছি এবং তারা জিনিসটা পজিটিভলি দেখছেন এবং তারাও যদি করোনার প্রাদুর্ভাব ওইভাবে হয়ে যায় সেই ক্ষেত্রে অন্য কোনো রূপে অথবা আমাদের অন্য কোনোভাবে জনবল ম্যানেজ করে, যেহেতু অন্যান্য সব কিছুই আমাদের আছে, এটা হয়তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোনো না কোনোভাবে চালু করবেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী আইসিইউ ইউনিট জনবল শূন্য বলা হলেও কয়েকজন চিকিৎসক ও নার্স সেবা দিচ্ছেন স্বেচ্ছায়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শুক্রবার পর্যন্ত 24 ঘন্টায় ডেঙ্গুতে সারা দেশে 5 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 4 জনই বরগুনার বাসিন্দা। এছাড়া গেল 24 ঘন্টায় করোনায় 2 জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে 24 ঘন্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে 159 জন, যাদের মধ্যে 67 জনই বরগুনার বাসিন্দা। 5 জনের মধ্যে 1 জনের মৃত্যু হয়েছে ঢাকা মেডিকেলে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু হলো 24 জনের আর আক্রান্ত 5,570 জন। এ সময় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে 5,011 জন। 21 থেকে 25 বছর বয়সীদের আক্রান্তের হার সবচেয়ে বেশি। এদিকে গত 24 ঘন্টায় করোনাতে 2 নারীর মৃত্যু হয়েছে। 2 জনের মধ্যে 1 জন ঢাকা বিভাগের, আরেকজন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা। 174টি নমুনা পরীক্ষা করে 15টিতে করোনা ভাইরাস পাওয়া যায়। শনাক্তের হার 11.19%।
এ নিয়ে চলতি বছর কোভিডে 3 জনের মৃত্যু হলো। এর আগে 5 জুন একজনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। ডেঙ্গু রোগীর সংখ্যা এখন 200-র কাছাকাছি পৌঁছে গেছে আমার এই 250 শয্যার হাসপাতালে। রোগীর চাপ অতিরিক্ত হওয়ায় এই পরিস্থিতি মোকাবেলা করতে আমাদেরকে যথেষ্ট মাত্রায় হিমশিম খেতে হচ্ছে সীমিত জনবল নিয়ে। রোগীদের জন্য বার্তা হচ্ছে যে ডেঙ্গু রোগী তো হাসপাতালে হয় না, ডেঙ্গু রোগী যার যার ঘর থেকে মশার কামড়ের মাধ্যমেই এটা হয়। যার যার বাড়ির ঘরের আঙিনা পরিষ্কার রাখতে হবে। পাচার হওয়া বন্যপ্রাণী শনাক্তে প্রথমবার ব্যবহার হচ্ছে প্রযুক্তি। RFID নামের এই পদ্ধতিতে প্রাণীদের শরীরে লাগানো হয় মাইক্রোচিপ, যেখানে থাকে বিশেষ শনাক্ত নম্বর। এতে বন্যপ্রাণীর অবস্থান শনাক্ত ও পাচারের তথ্য সহজে পাওয়া যাবে। এটি আন্তর্জাতিক আদালতেও প্রাণীর পরিচয় ও ইতিহাস প্রমাণ হিসেবে উপস্থাপনযোগ্য বলে দাবি বন বিভাগ ও প্রাণী গবেষকদের। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত 52,000 বন্যপ্রাণী উদ্ধার করেছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। এর বেশিরভাগই পাচারকারীদের কাছ থেকে আনা, যার মধ্যে স্তন্যপায়ী, উভয়চর ও পাখি প্রজাতির কিছু প্রাণী প্রকৃতিতে ছেড়ে দেওয়া হয়, যা পরে আবারও পাচারকারীদের কাছে ধরা পড়ার সম্ভাবনা থাকে। প্রাণী পাচারের চেষ্টা প্রতিরোধে এবার 6টি মুখ পোড়া হনুমান ও 20টি ময়ূরের দেহে স্থাপন করা হয়েছে মাইক্রোচিপ। RFID পদ্ধতিতে শনাক্ত করা যাবে প্রাণীর পরিচয়। যদি আমরা RFID ক্যাচ ইমপ্ল্যান্ট করা কোনো স্পেসিস পেয়ে যাই, দ্যাটস মিন যে আবার সেটা ট্রেডে আসতেছে। যত ধরনের ওয়াইল্ড লাইফ আমরা চিন্তা করতেছি এখন ম্যামালস আসলে ছাড়বো, আমরা এই স্পেসিসগুলো যেগুলো ট্রেডের খুবই হুমকির সম্মুখীন সেগুলোকে আমরা RFID ইমপ্ল্যান্ট করে ছাড়বো। পাচার হওয়া প্রাণী উদ্ধার হলেও এর পরিচয় ও মালিকানা নিয়ে জটিলতা দেখা দেয়। নতুন এই প্রযুক্তিতে প্রাণীর আগের অবস্থান, বিশেষ নম্বর, চিকিৎসার ইতিহাস এবং আইনি তথ্য যাচাই করা সম্ভব। প্রাণী বিভিন্ন দেশে পাচার হয়, কিন্তু পার্শ্ববর্তী দেশগুলো কিন্তু সেগুলি তারা স্বীকার করে না। ভবিষ্যতে ভারত অথবা পাকিস্তান অথবা পার্শ্ববর্তী যে কোনো দেশে যদি আমরা সেই প্রাণীগুলো স্ক্যানিং করে দেখতে পাই, সেই ট্যাগিং বা RFID স্ক্যানারে বাংলাদেশের সিরিয়াল নাম্বারটা চলে এসেছে, তখন কিন্তু সহজেই আমরা তাদেরকে ক্লেম করতে পারবো। বন্যপ্রাণী রক্ষায় উন্নত দেশগুলোতে প্রাণীর দেহে ট্র্যাকিং ডিভাইস, মাইক্রোচিপ প্রযুক্তি ব্যবহার হয়। দেশের বন্যপ্রাণী সংরক্ষণে এই প্রযুক্তির নতুন মাত্রা যোগ করল। তাদেরকে পুনরায় সেখান থেকে আবার ভিন্ন খাতে প্রবাহিত করা বা ভিন্নভাবে পাচারের চেষ্টা করা, এই চেষ্টাটিকে প্রতিহত করবে বা স্বচ্ছতার মাধ্যমে উদ্ধারকৃত বন্যপ্রাণীকে তার প্রাকৃতিক আবাসস্থলে পুনরায় ফিরিয়ে দেওয়া এখানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপাতত 5,000 মাইক্রোচিপ পাওয়া গেছে, যা বিভিন্ন উদ্ধার কেন্দ্র, সাফারি পার্ক এবং রেঞ্জ অফিস পর্যায়ে ব্যবহার হবে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল এখনকার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।